দুঃখের কথা এই যে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা সারা ভারতবর্ষে বাড়ছে। শুধু সারা ভারতবর্ষ কেন, সারা বিশ্বব্যাপী বলা হচ্ছে যে আরেকটা ওয়েভ চলে এসেছে। মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। শুরু হয়েছে 144 ধারা জারি। কি করব আমরা এমন পরিস্থিতিতে? আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য সমস্যা ইত্যাদি বিষয় নিয়েও কিছু চিন্তা ভাবনা করার দরকার আছে বই কি। এরকম পরিস্থিতিতে আমাদের চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে এই শহরের বিখ্যাত শিশু চিকিৎসক ডক্টর অশোক মিত্তালের সাথে আলাপচারিতা করার জন্য। আসুন শুনে নিই ডাক্তারবাবুর কাছ থেকে করোনা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়। অনুরোধ করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার ডক্টরবাবুর সাহায্য নিয়ে। আর যারা এখনও নতুন বন্ধু হয়ে আছেন তাদেরকে বলবো অবশ্যই টকঝাল মিষ্টি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেখবেন জয়েন করার অপশান আছে, জয়েন করে নিন বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আর আমার জন্য লাইক করতে ভুলবেন না। আমি জানতে চাইবো আপনি মেনলি কোন বয়সের বাচ্চাদের ট্রিটমেন্ট করেন? সো যেহেতু আমি একজন পিডিয়াট্রিশিয়ান, আমি শুরু করি ফ্রম দ্য টাইম অফ বার্থ থেকে শুরু করে 18 বছর কমপ্লিট পর্যন্ত। নাও যেহেতু আমার নিওনেটোলজি ট্রেনিংটা এক্সট্রা আছে ওভার অ্যান্ড অ্যাবাভ পিডিয়াট্রিক্স, আমরা অনেক সময় ইনভলভ হয়ে যাই যখন when mothers conceive, পেটে বাচ্চা এসে আর তাদের যদি আল্ট্রাসাউন্ডে কোনো abnormality থাকে, we get involved along with the obstetrician, যাতে করে কোনো যদি কার্ডিয়াক ডিফেক্ট বা ফিটাসের মধ্যে কিডনি বা অন্য কোনো যদি কনজেনিটাল ডিফেক্ট ধরা পড়ে আল্ট্রাসাউন্ডে, সো উই ক্যান মেক আ কমপ্লিট প্ল্যান ফর দ্য ফ্যামিলি, বিকজ তারা খুবই আতঙ্কে থাকে যে পেটে বাচ্চার মধ্যে একটা ডিফেক্ট। সো ওই সময়টা থেকে আমরা ইনভলভ হই। জানি কলকাতায় আপনি একজন নামি দামি চিকিৎসকদের মধ্যে বাচ্চাদের চিকিৎসক। কোন কোন হসপিটালের সাথে আপনি অ্যাটাচ আছেন? আমরা অ্যাকচুয়ালি দিস ইজ আ নিউ কনসেপ্ট। এখন আমরা মাল্টিপল হসপিটাল থেকে অ্যাটাচড হই না। সো একটা জায়গায় বসে যদি পুরো ডিপার্টমেন্ট, পুরো রেঞ্জটা জন্ম থেকে 18 বছর পর্যন্ত, কমন কোল্ড থেকে শুরু করে কার্ডিয়াক সার্জারি পর্যন্ত যদি আমাদের পরিষেবাটা দিতে হয়, ইন দ্যাট কেস এটা খুবই অনিবার্য যে আমরা একটা হসপিটালে পুরো টিম বানিয়ে কাজ করি। না, আমি জানতে চাইছি কোনো পেশেন্ট যদি যেতে চায় কোথায় যাবে আপনার কাছে, কোথায় যোগাযোগ করবে? সো আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এই পুরো ডিপার্টমেন্ট বিভাগটাকে হেড করি। তো তার জন্য আমার পুরো টিমটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালেই আছে। তো আমরা জেনারেলি ওখানেই পেশেন্ট দেখি। এমনি অন্যান্য ক্লিনিকগুলো আছে বাইরে, বাট দেন দোজ আর ওপিডি সেন্টার। ভর্তি করলে আই অ্যাডমিট ওনলি ইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। করোনার একটি ভয়াবহ বছর কাটতে না কাটতে এবছরও দেখা যাচ্ছে অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে কি বলবেন, ভারতে এখনো হার্ড ইমিউনিটি তৈরি হয়নি? হার্ড ইমিউনিটি তৈরি হতে সময় লাগে। সো ইটস জাস্ট বিন 1 year, জাস্ট সবে 12 মাস 13 মাস হয়েছে। তো আমাদের মোটামুটি এটা হতে আরও কয়েকটা বছর লাগবে। করোনা নামক এই যে ভাইরাসটা আছে সেটা কিন্তু থাকবে, এটা তো এই এত তাড়াতাড়ি চলে যাবে না। ইট ইজ হিয়ার টু স্টে। আর এখন কিন্তু যেটা আমরা দেখছি এই যে সেকেন্ড ওয়েভে যে ইনফেকশন হচ্ছে তাতে ইনফেকশনস আর মাচ মোর লেস সিভিয়ার, মানে এতটা সিভিয়ার হচ্ছে না। হয়তো যে পেশেন্টগুলো আগে আইসিইউতে ভর্তি হচ্ছিল এখন আর ভর্তি হচ্ছে না, কারণ ডেথ রেটও কমে গেছে অনেকটাই। সো এটাও হবে, আবার তারপরে স্লোলি কয়েকটা ছোট ছোট পিক হয়ে আলটিমেটলি ইজ গোইং টু ডাই ডাউন হোপফুলি, লাইক এনি আদার, গোয়িং বাই দ্য এক্সপিরিয়েন্স অফ এনি আদার প্যান্ডেমিক। অলদো আমরা নিজে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু যে কোনো এপিডেমিক বা প্যান্ডেমিকের যদি কোর্সটা আমরা দেখি তাহলে এটাই হয় যে একটা শার্প পিক আসে, তারপরে ছোটো পিকস আসতে পারে,
আর যদি লোকজন সতর্ক না থাকে তাহলে সেই সেকেন্ড পিকটা ক্যান বি বিগার দেন দ্য ফার্স্ট পিক অলসো। সো ইট ইজ অল অ্যাবাউট আমরা কতটা সতর্ক থাকি, কত রুলস মেনে চলি, আর নিজে সাবধান থাকতে হবে। পৃথিবী এখনও নর্মাল হয়ে যায়নি, সেটা আমাদের জানতে হবে। হচ্ছে যে ভারতে এখন নতুন স্ট্রেনে করোনা আবার ফিরে এসছে, এতে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ওটা কি নতুন স্ট্রেনের উপর কাজ করছে? আমাদের যে ফার্স্ট সেট অফ ভ্যাকসিনগুলো বেরিয়েছে সেটা মোস্ট লাইকলি এই স্ট্রেনে কাজ করবে না। এই স্ট্রেনে কাজ করবে না যেটা মনে হয়, বিকজ দিস ওয়াজ প্রডিউসড ওয়েন দ্য নিউ স্ট্রেন ওয়াজ নট দেয়ার। এরপরে যখন নতুন ভার্সনস বেরোবে তখন নিশ্চয়ই ওই স্ট্রেনগুলো কাজ। তাহলে কি এখন যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এটা নেওয়া কতটা যুক্তিযুক্ত বলে আপনি? অ্যাবসলিউটলি। প্রত্যেকটা ইনফেকশন তো নতুন স্ট্রেন দিয়ে হচ্ছে না। সো দের আর বিটস অ্যান্ড পিসেস, কোনো একটা জায়গা থেকে কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে যে কয়েকটা নতুন স্ট্রেন হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা যে লার্জার পিকচার, যে মেজর অ্যামাউন্ট অফ করোনা ইনফেকশনস আছে সেগুলোকে তো আমরা ছেড়ে দিতে পারবো না। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যে আমরা সবাই এখন নিজে ভ্যাকসিন নিই। এখন গভর্নমেন্ট ইজ ওপেনিং ফ্রম 1st April to all those people who are 45 years plus, even without any comorbidity. So I think that's a great move. And in next 1 month time, if we have enough supplies, আমরা যদি এটা 30+ করে দিতে পারি বা 18+ করে দিতে পারি, that could be really nice. একটা প্রশ্ন আমাদের সবার মনে রয়েছে যে এই করোনার যে টিকা বেরিয়েছে আমরা যেটা নিচ্ছি, নেওয়ার পরে কি এই রোগ আর হবে না, নাকি সম্ভাবনা থাকছে আবার আক্রান্ত হওয়ার? না, সো প্রথমেই বলে দিই যে যে ভ্যাকসিনেরই আমরা কথা বলি, কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন, আর আরও যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসছে ইন্ডিয়াতে আসেনি, যেমন মডার্না বা ফাইজারের ভ্যাকসিন, এগুলো কারোর এফিসিয়েন্সি কিন্তু বা প্রোটেক্টিভ এফিসিয়েন্সি ইজ নট 100%। পৃথিবীতে কোনো ভ্যাকসিন নেই যা 100% প্রোটেক্টিভ এফিকেসি আছে। সো কোনো ট্রায়ালে 70 থেকে শুরু করে 90 পর্যন্ত এফিকেসি দেখা গেছে। তার সঙ্গে আরেকটা কথা যেটা রিসার্চে বেরিয়ে এসছে সেটা হলো যে এই ভ্যাকসিনগুলো আর মোর ইফেক্টিভ ইন রিডিউসিং দ্য নিড ফর অ্যাডমিশন, মানে ভর্তি হওয়া বা আইসিইউতে ভর্তি হওয়া আর তাতে একটা পেশেন্টের মৃত্যু হয়ে যাওয়া, এটার আশঙ্কাটা একটু কমে যায়, অনেকটাই কমে যাবে 70 to 90%। বাট টু হ্যাভ আ সাফিসিয়েন্ট ইমিউনিটি, মানে ইনাফ একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হওয়ার জন্য দুটো শট লাগে, বিটুইন 4 to 6, এখন একটা ভ্যাকসিনে 6 to 8 উইকস হয়ে গেছে। কিন্তু এই দুটো শট নেবার 2 মাস পর ইউ হ্যাভ আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ ইমিউনিটি যেটা আপনাকে রক্ষা করবে। কিন্তু এই সময়টা যদি আপনি এক্সপোজড হন তাহলে কিন্তু করোনা হতে পারে। ইউ আর নট 100% safe even after taking 2 vaccine and up till 2 months after vaccine second dose. তাহলে যে এই ভ্যাকসিনটা নিচ্ছি তাতেও আমরা করোনা মুক্ত হতে পারছি না, স্বাস্থ্যবিধিটা আমাদের মানতেই হচ্ছে, কি বলেন আপনি? করোনা মুক্ত আমরা কবে হব ঠিক জানি না, কিন্তু হ্যাঁ আমাদের এখন এই মুহূর্তে আমাদের এইমটা হলো বা আমাদের চাহিদাটা হলো যে আমরা করোনাতে যেন মৃত্যুগুলো না হয়। করোনা ইনফেকশন থাকবে, যেরকম সোয়াইন ফ্লু আছে, যেরকম অন্য ভাইরাসেস, একগাদা ভাইরাস আছে, সো এইগুলো তো থাকবে, এগুলো তো যাবে না কোনো দিন। কিন্তু করোনা হলে যে আমরা যেরকম গত বছর আতঙ্কেতে ছিলাম যে এবার বাঁচবো কি বাঁচবো না, সেই জিনিসটা যেন না হয়, সেই পর্যন্ত যদি পৌঁছতে পারি 1 বছরে, আমার মনে হয় দ্যাট ইজ ইনাফ অ্যাচিভড। তো তাই বলে আমার এখানে একটা মেসেজ থাকবে যে দুটো শট অফ ভ্যাকসিন নেওয়ার পরেও দয়া করে আপনারা প্রিকশনসগুলো নেবেন, মাস্ক পরবেন। মাস্ক পরাটা ততক্ষণ ছাড়বেন না যতক্ষণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট আপনাকে নির্দেশ দিচ্ছে, অ্যান্ড সার্কুলার ইজ আউট দ্যাট উই ক্যান রিমুভ মাস্ক। তো এখনও মাস্ক পরা আর একটু দূরত্ব মেনটেন করা, খুব ক্রাউডেড প্লেসে না যাওয়া, আর নিজের কেয়ার নেওয়া, হ্যান্ড হাইজিন যেটা কি এখন আপনি স্যানিটাইজার না ইউজ করে, আই থিঙ্ক উই শুড গো ব্যাক টু সোপ অ্যান্ড ওয়াটার, হাত পরিষ্কার করা, বিকজ স্যানিটাইজার अगेन হ্যাজ সাইড ইফেক্টস। বাচ্চাদের কোন বয়স থেকে ভ্যাকসিন নিতে আপনি সাজেস্ট করছেন, বা বাচ্চাদের জন্য কোন বয়স থেকে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে? সো কারেন্টলি যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল সেগুলো কোনোটাই কিন্তু বাচ্চাদের জন্য অ্যালাউড নয়।
দ্য রিসার্চ এখন যেটুকু হয়েছে সেটা অ্যাডাল্ট পপুলেশনে হয়েছে, তাই বলে বাচ্চাদের ক্ষেত্রে এটার সেফটি স্টিল নট নো। তো আই থিঙ্ক বাই জুন অর জুলাই আমাদের আরও কিছু ডেটা চলে আসবে যেটা বলবে যে এই ভ্যাকসিনটা যেটা এখন আমরা 18 বছরের ঊর্ধ্বে দিচ্ছি সেটা কি তার নিচে দেওয়া যায় না দেওয়া যায় না, কিন্তু উই হ্যাভ টু ওয়েট টিল দ্যাট রিসার্চ কামস আউট। আচ্ছা, আমরা অনেকেই জানি বা শুনে আসছি বাচ্চাদের ক্ষেত্রে করোনা নাকি হয় না বা কম হয়, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা খুবই ভুল ধারণা। বাচ্চাদেরও করোনা হয়েছে। ইনফ্যাক্ট মেডিকা হসপিটালে আমরা উই হ্যাড আ সেপারেট কোভিড ইউনিট ফর চিলড্রেন। তো সেটাতে আমরা গত বছর ডেটাও প্রেজেন্ট করেছিলাম ইন অ্যান অল ইন্ডিয়া কনফারেন্স, অনলাইন কনফারেন্স, যে উই হ্যাড আ সেট অফ 120 বা 125টা কেস অফ করোনা। করোনা তিনভাবে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে। একটা হলো যে মায়েরা জন্ম দিয়েছে, ডেলিভারি হয়েছে, আর যার নিজে কোভিড পজিটিভ হয়েছে, বাচ্চাদেরও কোভিড পজিটিভ পেয়েছি, খুব কম কিন্তু পেয়েছি, দু একটা পেয়েছি। তারপরটা যেটা হলো যে অ্যাকিউট কোভিড-19 ইনফেকশন, যেটাতে বাচ্চা প্রেজেন্ট করলো উইথ ফিভার, কিছুটা কফ, কোল্ড, রেসপিরেটরি সিমটম, অনেকগুলো কিন্তু জিআই সিমটম নিয়েও প্রেজেন্ট করেছে, যেমন পাতলা করে পায়খানা করে ওরা প্রেজেন্ট করেছে উইথ ফিভার, আর সেটা খুব একটা সিভিয়ার হয়নি। মোস্ট অফ দেম, অলমোস্ট অল রিকভার, সবাই ভালো হয়ে চলে গেছে। থার্ড ক্যাটেগরি যেটা আমরা জুলাই মাসের পর থেকে দেখতে শুরু করেছি সেটা হলো পোস্ট ইনফ্লামেটরি মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, উইচ মিনস যে বাচ্চার হয়তো কোনো এক্সপোজার হয়েছিল 2 থেকে 4 সপ্তাহ আগে, যখন ফ্যামিলিতে সবার কোভিড হয়েছিল। বাচ্চার হয়তো উনি এটা ভেবে যে বাচ্চার জ্বর হয়নি, বাচ্চাদের কোভিড হয় না, মেনি পিপল ডিড নট অপ্ট ফর আ কোভিড টেস্ট ফর চিলড্রেন। তো ওদের ওই সময়টা এক্সপোজার হয়েছিল, কিন্তু 2 থেকে 4 সপ্তাহ পরে দ্য ইমিউনিটি রেসপন্স ইন আ অ্যাবনর্মাল ম্যানার, খুব অন্যভাবে রিয়্যাক্ট করে, খুব উগ্রভাবে রিয়্যাক্ট করে, যেটাকে আমরা হাইপার ইমিউন রেসপন্স বলি, আর তাতে প্রত্যেকটা সিস্টেম ক্যান গেট ইনভলভ। তো সেই কেসগুলো আমরা অনেক দেখেছি, প্রায় 40-50টা আমরা ট্রিট করে পাঠিয়েছি। ভাগ্যিস, মানে উইথ গডস গ্রেস, অল অফ দেম ওয়েন্ট হোম অ্যালাইভ অ্যান্ড হেলদি। কিন্তু দোজ ওয়ার দ্য কেসেস যেগুলো ভীষণ ডিফিকাল্ট ছিল, বিকজ তাতে 5 দিনের বেশি জ্বর, অনেকটা কাওয়াসাকি ডিজিজের মতন প্রেজেন্টেশন, মুখ লাল, চোখ লাল, গ্ল্যান্ডস ফুলে যেত, কন্টিনিউয়াস ফিভার, কিছুতেই কমে না, কোনো অ্যান্টিবায়োটিকই কমবে না। সো ওদের আবার অ্যান্টিভাইরাল রেমডেসিভির না দিয়ে আমরা কিন্তু ওদের আইভিআইজি বা স্টেরয়েড দিয়ে ওদের জ্বরটা কমিয়েছি, যাতে করে ওদের ইমিউনিটিটা এতটা বেশি রিঅ্যাক্ট না করে। কিন্তু ওরা খুব সিরিয়াসও হয়ে গেছিলো, ভেন্টিলেটরেও ছিল, বাট থ্যাঙ্কফুলি সবাই কিন্তু ভালো হয়ে বাড়ি ফিরে গেছে। অনেক সময় আমরা দেখি জন্মের সময় থেকে অনেক বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়, যেরকম ধরুন মানসিক সমস্যা বা হেলথ ইস্যু, যেগুলোকে আমরা স্পেশাল চাইল্ড হিসেবে ট্রিট করি, তাদের আপনি কীভাবে ট্রিট করতেন, মানে করবেন? তখন তো বাবা মারা একদম ভেঙে পড়ে না ওই সময়, তো তাদের জন্য কীভাবে ট্রিট করেন? মানে এই যে বাচ্চাগুলো যাদের একটু স্পেশাল নিডস আছে, যারা একটু ফিজিক্যালি কিংবা মেন্টালি আর ইমোশনালি একটু চ্যালেঞ্জড, তাদের ওভার অ্যান্ড অ্যাবাভ কেয়ার একটু বেশি লাগেই, সেটা সব মা বাবারাই দেয়। আর এই ক্ষেত্রে যেহেতু ওদের মোবিলিটিটা আরও কম, আরও লিমিটেড, থ্যাঙ্কফুলি ওদের খুব বেশি কোভিডের এক্সপোজার হয়নি, বিকজ দে ওয়ার অলরেডি লিমিটেড, ফিজিক্যালি চ্যালেঞ্জড বা যদি ইমোশনালি চ্যালেঞ্জড হয় তাহলে তাদের ফিজিক্যাল মুভমেন্টটা আরও কম ছিল কম্পেয়ার টু নর্মাল চিলড্রেন, উইচ অ্যাকচুয়ালি হেল্প দেয় ইন আ ওয়ে। না, কোভিড ছাড়াও যখন আপনি দেখছেন একটা বাচ্চা, তো আপনি নিউবর্ন থেকেই দেখছেন, তখন তো আপনি বুঝতেই পারছেন যে কোনো বাচ্চাটার অসুবিধা আছে বা কিছু, চ্যালেঞ্জড বাচ্চা, স্পেশাল চাইল্ড, আপনি তখন তাদের কিভাবে কাউন্সেলিং করেন, বাবা মাকে, প্যারেন্টকে? সেটা তো অবশ্যই একটা খুব বড় ব্যাপার। মা বাবা যখন জানতে পারে প্রথম, ধরো একটা বাচ্চা যদি কথা না বলে বা স্পিচ ডিলে হয়, তার যদি সোশ্যাল কন্ট্যাক্টটাও অ্যাবনর্মাল হয়, খুব কম হয়, কোনো আই টু আই কন্ট্যাক্ট নেই, ইন দ্যাট কেস উই সাসপেক্ট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর যখন আমরা টেস্টিংয়ের পরে কনফার্ম করি, ইটস আ ভেরি বিগ থিং ফর আ ফ্যামিলি, খুব ব্লো লাগে, খুব একটা আঘাত লাগে ওদের।
ইনিশিয়ালি তারা মানতে চায় না, তারপরে ধীরে ধীরে ফার্দার কাউন্সিলিং ওরা ওরকম একটা জায়গায় আসে যেখানে ওরা মেনে নেয় এটা হয়েছে। এখন নেক্সট আমরা কি করব, এই বাচ্চাকে নিয়ে আমরা ওর যে পোটেনশিয়াল ঈশ্বর দিয়েছে সেটাকে আমরা 100% কীভাবে ব্রিং আউট করতে পারি, তার জন্য আমরা থেরাপি বা ফিজিওথেরাপি হোক, অকুপেশন থেরাপি হোক, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, স্পেশাল এডুকেটর, অনেক কিছু আছে যেগুলো ডাক্তারি ঠিক নয় কিন্তু সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ওই বাচ্চার পোটেনশিয়ালটাকে বের করে দেওয়ার জন্য। পিরিয়ডে বাচ্চাদের দেখা যাচ্ছে অনেক সময় কোনো রকমভাবে কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেটা হতে পারে কোনো নেশা, ড্রাগস, নানান রকম নেশা। এই ব্যাপারে কি বলবেন আপনার, সেটা বলবেন, আর কীভাবে বা তাদের আমরা বার করে আনবো প্যারেন্টরা? আই থিঙ্ক গত 5-7 বছরে আমরা দেখছি যে 16 থেকে 18-19 মধ্যে ছেলে মেয়েরা কিছু কিছু নেশাযুক্ত পদার্থ নিতে শুরু করে। মাঝে সাঝে শুনি আমরা পেয়েছি, মা বাবারা এসেছি, আমাদের সঙ্গে কথা বলেছি, ডিসকাস করেছি এটা। এখন এটার পেছনে একটা সবসময় একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। ইদার ইট ক্যান বি বিকজ অফ যে ফ্যামিলিতে একটা ডিসকর্ড চলছে মা বাবার মধ্যে, অ্যান্ড বাচ্চা ঠিক নিজের গ্রাউন্ডটা পায় না, বা অন্যরকম যদি অবহেলনা হয় বা কোনো রকম করে বুলিড হয়, বা ইফ দের ইজ সাম অ্যামাউন্ট অফ ইনফেরিটি কমপ্লেক্স যেটা মা বাবা অ্যাড্রেস করতে পারেনি বা রিকগনাইজ করতে পারেনি, তাহলে আজকাল পিয়ার প্রেশারে বা পিয়ার ইনফ্লুয়েন্স যাই বলুক না কেন, তার মধ্যে ওদের একটা প্রবলতা থাকতে পারে যে ওরা একটু যে জিনিসগুলো ওদের খাওয়া উচিত না বা অ্যাকসেপ্ট করা উচিত না সেগুলো করে, সিগারেট হোক, অ্যালকোহল হোক বা অন্য সাবস্ট্যান্সগুলো হোক। এইখানে ব্যাপারটা হলো যে এটাকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে তো বাচ্চাদের ভ্যালু সিস্টেমসগুলো যেগুলো নিয়ে ওরা বড় হচ্ছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে। আগে এই সমস্যাটা খুবই কম ছিল না তা বলবো না, কিন্তু খুবই আনকমন ছিল, এটা এখন কমন হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের চোখের সামনে। ইন লাস্ট ডিকেড অলসো উই হ্যাভ সিন ইনক্রিজিং নাম্বার অফ children, teenager children who are engaging into some sort of substance abuse. তো আমার মনে হয় ডাক্তার চেয়ে বেশি এখানে মা বাবাদের রোল আছে। পেরেন্টিং নিয়ে স্পেশালি যেখানে দুজন মা বাবাই কাজ করেন, ওয়ার্কিং, বা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, ওইখানে একটা সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা বা নিজের পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলা যে এই প্রশ্নটাই যে আমি কি কেয়ার নেব, কি এক্সট্রা আমরা কেয়ার রাখবো বা কোন কথাগুলো বলবো না সামনে, সেটা কিন্তু ডিসকাস করা উচিত। বিকজ টিনেজার এমনিতেও খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জিং টাইম, তার মধ্যে যদি ওদের একটা নেশা যদি ধরে যায় তাহলে কিন্তু টাফ। এই প্রসঙ্গে আমার মনে একটা প্রশ্ন উঠে আসছে যে আপনি বললেন সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের ক্ষেত্রে বাচ্চাকে কীভাবে গাইড করবে? এটা ডিপেন্ড করে অন দ্য সিচুয়েশন। So if suppose the single mother is because of the fact যে বাবার কোনো কারণে মৃত্যু হয়ে গেছে, সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। সেখানে সেপারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে সেপারেশন স্পেশালি যদি রাফ সেপারেশন হয়, খুব স্টর্মি, খুব একটা যদি পরিবেশ ফ্যামিলিতে খুব খারাপ ছিল তারপরে ওরা বেরিয়ে গেছে, তখন কিন্তু একটা লং টার্ম ওদের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থেকে যায়। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ সিন। ছেলে বা মেয়ে বাচ্চাগুলো দে ডেভেলপ ট্রাস্ট ইস্যুস উইথ দেয়ার রিলেশনশিপস। তাদের মধ্যে একটা আমাদের সোসাইটিতে যে একটা আইডিয়াল ফ্যামিলি পিকচার সেটা ভেঙে যায়, তো সেটার একটা দুঃখ থাকে। অলদো এটাও আমরা জানি যে there are so many couples who are separated but children are given due parental care, love and affection separately or jointly with time share. So ওই ম্যাচুরিটি যদি মানুষের থাকে তাহলে কিন্তু বাচ্চা খারাপের দিকে যাবে না, আর মা আর বাবা দুজনেই ভালোবাসা পেতে পারে যদি মা বাবা এগ্রি করেন। So as far as child is concerned, I think parents should drop their egos, their own tussles, their own points, and একসঙ্গে না হলেও, একসাথে না হলেও, আলাদাভাবেও কিন্তু
ভালোবাসা দিতে পারে আর বাচ্চার রেয়ারিংয়ে চাইল্ড রেয়ারিংয়ে একটু সাহায্য করতে পারে। সেটাই কিন্তু অ্যাভয়েড করবে, আদারওয়াইজ দ্য নেক্সট জেনারেশন ইজ গোইং টু বি ইন ট্রাবল, লট অফ ট্রাবল। স্কুল কলেজ খুলেছে কিন্তু অনিয়মিত, বাড়িতে থেকে থেকে বাচ্চারা তো ভীষণভাবে বোর হচ্ছে, এতে একটা মানসিক চাপ পড়ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই লাস্ট 12-13 মান্থস যে বাচ্চারা বাড়িতে থেকেছে আর বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারেনি, দেখা করতে পারেনি, খেলাধুলা করতে পারেনি, মাঠের মধ্যে খুবই কনফাইন্ড ছিল, মা বাবা বাইরে নিয়ে যেতে পারেনি ফর ডাইনিং আউট বা অন্য কোনো অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার, এক্সট্রা আউটডোর অ্যাক্টিভিটিস, তো তার একটা তো ইফেক্ট হয়েইছে। আমরাও দেখছি এখন লকডাউন সরে যাওয়ার পর থেকে উই আর সিইং দ্য চিলড্রেন হ্যাভ গেইনড ওয়েট, ওদের ওজন খুব বেড়ে গেছে বিকজ অফ ল্যাক অফ অ্যাক্টিভিটি, তারা খুব লেথার্জিক হয়ে গেছে, অনেক বাচ্চা ভীষণ গ্লুড টু দ্য স্ক্রিন বিকজ অফ অনলাইন ক্লাসেস হচ্ছে, তারপরে বেশিরভাগ মা বাবারা ওয়ার্ক ফ্রম হোম ছিলেন, তো বাচ্চাদের সময় যেহেতু দিতে পারছিলেন না, বাড়িতে থেকেও they resorted to means like YouTube, looking at those videos of children. So screen time to অনেক বেড়ে গেছে, তার জন্য হেডেকস, চোখে স্ট্রেন পড়েছে, চশমাও অনেকজনে চলে এসছে, তো এটা একটা ইফেক্ট দেখা গেছে অ্যাপার্ট ফ্রম ওজন গেইন করা। আর থার্ড হলো যে আমরা যেটা কোনোদিনই রিয়েলাইজ করতাম না যে বাচ্চাদেরও একটু হালকা একটা কম্পোনেন্ট অফ ডিপ্রেশন চলে আসছে, কেন যে একদম লাইফটা মোনোটোনাস হয়ে গেল, পৃথিবী যেন একদম স্ট্যান্ড স্টিল ছিল, কোনো কিছুই হচ্ছিল না। আর বাড়িতে ওরা যখন শুনছে মা বাবাদের অন্যদের দাদা দিদা ঠাম্মারা যেমন খুব সিরিয়াস হয়েছে বা এক্সপায়ারও করেছে, তো ওই কথাগুলো কিন্তু ওরা সব অবজর্ভ করছিল, আর তারা কিন্তু ওটা নিয়ে প্রসেস করতে পারেনি। মেনি অফ দেম হ্যাভ শোন anxiety, some have shown depression also. So after lockdown was over, I think the যতটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এখন আমাদের করতে হচ্ছে সেটা কিন্তু আগের তুলনায় বেশি, তার মানেই মেন্টালি ওদের একটু ইমোশনালি অ্যাফেক্ট হয়েছে, নিশ্চয়ই হয়েছে, এটা হতে বাধ্য। এটা থেকে বেরিয়ে আসবে কি করে? আপনি কি পরামর্শ? এই মানে ইমোশনাল এফেক্টটা হয়েছে যাদের একটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে ওরা বয়সটা পৌঁছে গেছে, যেমন 7 বছরের উপরে। সো আফটার 7 ইয়ার্স বাচ্চার একটা নিজের একটা সিদ্ধান্ত থাকে, নিজের একটা বক্তব্য থাকতে পারে। সো 7 বছরের পরে স্পেশালি যে টিনেজার গ্রুপগুলো, সেগুলো ভীষণভাবে এফেক্ট হয়েছে। ধরো 5 বছরের নিচে বাচ্চা বা বেবি, সে তো আর এতটা এফেক্ট হবে না, বরঞ্চ সে আরও বেশি কেয়ার পেয়েছে, মা বাবাদের বেশি করে পেয়েছে, বাড়িতে থেকে এনজয় করে কিছুটা, মানে ছোট শিশুরা। কিন্তু বড় বাচ্চারা মেন্টালি অ্যাফেক্ট হয়েছে, আর তাদের এবার যেটা করতে হবে, আমাদের একটা ভালো ব্যালেন্স করে চলতে হবে, যেখানে আমরা একটু রেস্ট্রিক্টেডভাবে ওদের একটু বাইরে নিয়ে যেতে পারি, কিন্তু নট টু ক্রাউডেড প্লেসেস। সো সে যেখানেই আপনি থাকেন, ধরুন একটা কমপ্লেক্সে, হাউজিং কমপ্লেক্সে আছেন, সেখানে 2-3টে বাচ্চা, যে ফ্যামিলিগুলো আপনার খুব ক্লোজ, আপনি জানেন যে ওইখানে কারো কোভিড এখন নেই, তাদের বাচ্চাগুলোকে মাস্ক করে যদি গাইড করেন, নিচে মাঠে আপনি নিয়ে যেতে পারেন। ইউ ক্যান হ্যাভ স্মল লিটল আউটডোর অ্যাক্টিভিটি, বাড়িতে বসেও বোর্ড গেমসও হতে পারে। একটু ইনশিওর করে নিতে হবে যে আমরা যে পরিবেশে আছি সেটা একটু খোলামেলা, রাদার দেন একদম একটা ছোট্ট জায়গা যেখানে এয়ার কন্ডিশন চলছে। সো আউটডোর পার্কে গিয়ে একটু ডিস্টেন্স মেনটেন করে যদি বাচ্চারা খেলতে পারে, ওটা খুব ভালো হবে। যেমন ব্যাডমিন্টন খেলতে পারে, সিঙ্গল ব্যাডমিন্টন খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, কন্ট্যাক্ট স্পোর্টস যেমন ফুটবল, সেটা আমি এখনও বলবো একটু অ্যাভয়েড করতে, টেবিল টেনিস খেলতে পারে। সো দিস থিংস ক্যান বি প্লে, or they can engage into some sort of conversation, যে একটু কথাবার্তা বললো বা পেইন্টিং ইন্ডিভিজুয়ালি করলো। সো যদি মা বাবারা একটু মানে অ্যাক্টিভিটিসের মধ্যে বাই টেকিং টার্ন, যদি একটা ছোট গ্রুপ, নট মোর দ্যান 4-5 চিলড্রেন, যদি নিয়ে আলাদা আলাদা করে এরকম ইভেন্ট অর্গানাইজ করে নিজের পার্কে বা নিজের বাড়িতে, আমার মনে হয় দ্যাট শুড বি গুড ওয়ে টু কাম আউট অফ দিস ডিপ্রেশন অ্যান্ড দ্য লো ফেজ যেটা গেছে বাচ্চাদের।
আমি শুনেছি আপনি প্রি প্রেগন্যান্সি থেকে কাউন্সেলিং করেন বা ট্রিটমেন্ট করেন, যখন তারা একটা বাচ্চা নিতে, একটা কাপল বাচ্চা নেওয়ার জন্য প্ল্যানিং করছে, তখন থেকেই আপনি তাদের সাথে থাকেন। এটা কীভাবে একটু ডিটেলসে যদি বলেন দর্শকদের প্রতি। হ্যাঁ, এটা একটা আমার এটা পার্সোনালি মনে হয় যে যদি একটা কাপল ওয়ান্টস টু গো দ্য ফ্যামিলি ওয়ে, যে আমরা এখন বাচ্চা একটা হবে, আমাদের ফ্যামিলিটা বড় হোক, তখন আগে দেখে নেওয়া উচিত যে আসলে ইফ ইউ গিভ অ্যান অ্যানালজি অফ আ সিড অ্যান্ড আ সয়েল, যে মায়ের ইউট্রাসটা হলো সয়েল অ্যান্ড দ্য সিড ইজ কামস ফ্রম দ্য ফাদার, তাহলে আমাদের দেখে নিতে হবে দুটোই যে যেন হেলদি থাকে। সো মা আর বাবার জেনারেল হেলথ নিয়ে আগে একটা চেক করে নেওয়া উচিত, যে কারো ডায়াবেটিস আছে কিনা, প্রি ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন, থাইরয়েড, এই সমস্যাগুলো থাকলে বা অন্য কোনো ইনফেকশন, ধরো এইচআইভি, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, ভিডিআরএস, সিফিলিস, একটা বেসিক স্ক্রিনিং মা বাবার আগে হোক। যদি তাদের কোনো রোগ থাকে সেটাকে ট্রিটমেন্ট করে দিই, যাতে করে বোথ দ্য সিড অ্যান্ড দ্য সয়েল আর ওকে। After that is achieved, বা কোনো disease ruled out, then we should start folic acid for the mother, would-be mother, almost 3 months before she conceives. এটাতে দেখা যাচ্ছে যে the incidence of neurotubal defect, মানে মেরুদণ্ডের যে ডিফেক্টগুলো হয়, congenital defect জন্ম থেকে, সেগুলোর ইনসিডেন্সটা কমে যায়। মানে জন্মগত ত্রুটিটাকে অনেকটা অ্যাভয়েড করা, শুধু এনটি নিউরাল টিউব ডিফেক্ট, অন্য কিছু না, অন্য কিছু। সো নিউরাল টিউব ডিফেক্ট ইজ প্রিভেন্টেড টু লার্জ এক্সটেন্ট বাই ইউজ অফ সিম্পল ফলিক অ্যাসিড ট্যাবলেট 5 ফল/5 বলে একটা পাওয়া যায়, খুবই সস্তা, খুবই ইজিলি অ্যাভেলেবল, ইটস ওয়ান অফ দ্য ভিটামিনস যেটা প্রিভেন্ট করে। সো ওদের জেনারেল হেলথ, ভিটামিন B12, আর তারপরে there is a philosophy called গর্ভ সংস্কার, যে যখন পেটে বাচ্চা আছে তখন মা বাবাদের বিহেভিয়ার, তাদের খাওয়া দাওয়া, তাদের রুটিন হ্যাবিটস, কোনো রকম নেশা যেন না হয়, ব্যবহার আর পরিবেশটা যেন একটু সাত্বিক থাকে। আমার মনে হয় দিস ইজ নট সামথিং দ্যাট সায়েন্স ক্যান প্রুভ, কিন্তু আমার মনে হয় তখন যে বাচ্চা হবে সেও কিন্তু সুস্থ, বোধ শরীর থেকে সুস্থ আর মন থেকে একটু সাত্বিক হবে আশা করি। আর তারপরে ওই ব্যাপারটা বাচ্চা থেকে শুরু করে টিনেজার পর্যন্ত কন্টিনিউ করতে হবে, যেন বাড়িতে একটা পরিবেশটা ভালো থাকে, খুব বেশি ঝামেলা বা খুব বেশি যুক্তি যাত্রী করা না হয়, আর লাইফটা যেন ইজি চালানো যায় উইথ অল দ্য রিলিজিয়াস বিলিভস হোক, স্পিরিচুয়াল বিলিভস হোক, যেটা যারা যে মানে যা মানে সেটা নিয়ে। আমার মনে হয় বাচ্চাদের ওই পরিবেশটা খুব জরুরি, যেখানে ওরা ওভারঅল একটা হোলিস্টিক কেয়ার পায়। অনেক সময় দেখা যায় নিউবর্ন বেবি তো ইন্টারসেক্স নিয়ে জন্মেছে, সে সময় থেকেই আপনি এই ট্রিটমেন্টটা করছেন। এই ব্যাপারে এটা তো খুব স্যাড, বাড়ির লোককে বোঝানো বা আপনারা কী করে থাকেন এসব? সো হ্যাঁ, এই সিচুয়েশনগুলো খুবই চ্যালেঞ্জিং হয়। আমরা যদি জন্মে পরে ইমিডিয়েট যদি এক্সামিনেশনে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, তখন আমরা ওই সময় থেকেই ডায়াগনোসিসটা স্টার্ট করি। আগে কমপ্লিট ডায়াগনোসিস করতে হবে, কেন যে ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য এক্স্যাক্ট ডায়াগনোসিস। সবচেয়ে কমন কেস হয় ক্রনিক অ্যাড্রিনাল হাইপোপ্লেজিয়া, যেটাকে আমরা সিএইচ বলি। আর ইনফ্যাক্ট সিএইচ ইজ ওয়ান অফ দ্য 7 ইনবর্ন স্টেজেস অফ মেটাবলিজম, যেটা নর্মাল নিউনেটাল স্ক্রিনিং প্রোগ্রামে ইনক্লুডেড। তো এখানে আরেকটা সন্দর্ভ চলে আসে, যেখানে আমার একটা হিউজ রেকমেন্ডেশন থাকবে যে সবাই যেন বাচ্চাকে জন্মের পরে একটা ওই যেটাকে আমরা ড্রাইড ব্লাড স্পট বলি, DBS ফর নিউবর্ন স্ক্রিনিং, ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম। তো তার মধ্যে chronic adrenal hyperplasia is one of them. So these are medical terms, but I would like to simplify this in the way যে এই পেশেন্টস, এই বাচ্চাগুলোর যদি গোনাডস, প্রাইভেট পার্টস, এক্সটার্নাল জেনিটেলিয়া যদি অন্যরকম দেখতে হয়, একটা মেয়ে বাচ্চার গোনাড অন্যরকম দেখতে, আর ছেলে হলেও অন্যরকম চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেগুলো দেখে আমরা একটা এন্ডোক্রিন কনসালটেশনের মাধ্যমে একটা প্রোটোকল তৈরি করি, এখানে পরীক্ষা নিরীক্ষা হয়, and after knowing the ultimate diagnosis, then we go ahead and make a plan for the family.
ততক্ষণ মা বাবাকে বলা যে আপনার বাচ্চা আসলে ছেলে না মেয়ে করাটা খুব মুশকিল, আনলেস উই গেট আ ক্যারোটাইপ রিপোর্ট। সো সেটা বলে ক্রোমোজোমালি সেক্স কি, ছেলে না মেয়ে। সেকেন্ড ইজ যে ইন্টারনাল গোনাড যেটা আছে, টেস্টিস আছে না ওভারি আছে, সেটার উপর ডিপেন্ড করে গোনাডাল সেক্স বলি। আর লাস্টলি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দিয়ে এক্সটার্নাল জেনেটেরিয়াটা কীরকম, ছেলেদের মতন না মেয়েদের মতন। আলটিমেটলি বাচ্চা কিন্তু ছেলে বা মেয়ে এটা ডিসাইড করে ক্রোমোসোমস। সো ইফ জেনেটিক্যালি ইট ইজ XY, it is a boy. If it is XX, it is a girl. এর আরও অনেকগুলোই ভেরিয়েশনস আছে, অনেকগুলো নানা রকম ইন্টারসেক্স ডিসঅর্ডার্স আছে, ডিটেলে গিয়ে কনফিউজিং হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর পরেও জানতে পারি 4 বছরের বাচ্চা রিসেন্টলি আমরা অ্যাকাউন্টে করলাম, যেখানে চাইল্ড কেম উইথ সাম আদার প্রবলেম, বাট দেন when we looked at the child as a whole, ওর এক্সটার্নাল জেনেটিক্যালি ইস্যুস ছিল, অ্যান্ড উই ইনভেস্টিগেটেড। তারপরে আমরা ধরলাম যে ওর একটা ভেরিলাইজিং ডিসঅর্ডার ছিল, ইন্টারসেক্স ডিসঅর্ডার, যেটা মা বাবারা জানতেন না। একটা 4 বছর বাচ্চা, 4.5 বছর বাচ্চা এখন পর্যন্ত জানা যায়। সো এই ডিজিজগুলোতে অনেক সময় ক্যাটাস্ট্রফিক ইভেন্ট হতে পারে, যেটা ওরা জানতো না। সো থ্যাঙ্কফুলি বাচ্চার কিছু হয়নি খারাপ, কিন্তু এবার যেহেতু আমরা জানি, আমরা একটা পার্টিকুলার ট্রিটমেন্ট প্রোটোকলে ওকে ফেরাবো, আর ওকে পিরিয়ডিকলি চেক আপ আর ফলো আপ করাটা ভীষণ ভীষণ জরুরি। ডক্টর মিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিষ্টির তরফ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। লাস্ট একটা রিকোয়েস্ট করব, সমস্ত দর্শকদের জন্য আপনি কিছু মেসেজ দিন, যেটা আমরা এই সময় ওভারকাম করতে পারবো, সুস্থ থাকতে পারবো, বাচ্চারাও ভালো থাকে, সেরকম একটা কিছু। সো এখন যেহেতু আমরা জাস্ট কোভিড থেকে বেরিয়ে আসছি, ওই পথে আছি, তো আমার মেসেজটা কোভিড রিলেটেড সিনারিওর জন্যই হবে। আর আমার একটাই বক্তব্য যে মা বাবারা যেরকম নিজের কেয়ারটা রাখুন, প্রোটেক্টিভ মাস্ক পরুন, আননেসেসারিলি পাবলিক প্লেসে যাবেন না, চেষ্টা করুন যতটা পারেন অ্যাভয়েড করতে। আর তার সাথে বাচ্চাকেও শেখান। আমার মনে হয় স্টেরিলাইজারটা বেশি না ইউজ করে একটু সাবান জল দিয়ে হাত পরিষ্কার রাখা, জেনারেল কেয়ার অফ হ্যান্ড অ্যান্ড নেল হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো রাখুন। কিছুটা অ্যাক্টিভিটি শুরু করুন আউটডোর। আমি বলছি না এবার বন্ধ রেখে লক অ্যান্ড কিতে থাকতে হবে বাচ্চাদের, এবার কিন্তু বাইরে বেরোতে হবে উইথ প্রিকশনস, যাতে করে আমরা এই ভাইরাস থেকে ওকে সাস্টেন করতে পারি, ওকে কনফ্রন্ট করতে পারি, আর আলটিমেটলি আমরা বিজয়ী হয়ে বেরোতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।